হ্যালো, আসসালামু আলাইকুম। এবার দেখি 3.6 এ পরমাণু মডেলের ভিতরে 3.6.2 তে বোর পরমাণু মডেল রয়েছে। আমরা এখন বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। নিউক্লিয়াসের চারিদিকে বিজ্ঞানী বোর বলে রাদারফোর্ড যখন অনেকগুলো ত্রুটি দেয় তখন বিজ্ঞানী বোর এই ত্রুটিগুলোর এক এক করে সংশোধন করতে থাকে। তখন তিনি বলে যে নিউক্লিয়াসের চারিপাশে যেহেতু কক্ষপথের ত্রুটি হয়েছিল হচ্ছে রাদারফোর্ডে, বোর বলে যে নিউক্লিয়াসের চারিপাশে কিছু নির্দিষ্ট কক্ষপথ রয়েছে, যে কক্ষপথ সমূহে স্থির কক্ষপথ রয়েছে যেখানে ইলেকট্রন সমূহ ঘোরে। কিন্তু এই এক নিউক্লিয়াস এর চারিপাশে ১ নাম্বার কক্ষপথ স্থির, ২ নাম্বার কক্ষপথ এবং ৩ নাম্বার কক্ষপথ এরকম কক্ষপথ রয়েছে যেগুলো যাতে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। এই রাদারফোর্ড যে কক্ষপথের ত্রুটি দিয়েছিল তা দূর করেছিল কিনা বিজ্ঞানী বোর। এর প্রধান কক্ষপথকে নিউক্লিয়াসের চারিপাশে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রথম কক্ষপথকে এন সমান 1, দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে এন এর মান 2, তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে এন এর মান 3, চতুর্থ কক্ষপথের ক্ষেত্রে এন এর মান 4, আর এদেরকে যথাক্রমে কে, এল, এম, এন এগুলো দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ নিউক্লিয়াসের চারিপাশে প্রথম কক্ষপথকে কে, দ্বিতীয়টাকে এল, তারপরটাকে এম, এরপর যেটা থাকলো সেটা এন, এভাবে বলা হয়। এরকম নিউক্লিয়াসের চারিপাশে প্রথম কক্ষপথ এন সমান 1 হলে সেটা কোন সেল হবে? কে সেল। এন সমান যদি 2 হয় তখন সেটা কোন সেল হবে, মানে কোন কক্ষপথ হবে? এন সেল। যদি এন সমান 3 হয় তখন কোন কক্ষপথ হবে? এম সেল। তাহলে এই যে নির্দিষ্ট কক্ষপথের কিছু বৃত্তাকার কক্ষপথের কথা বলেছে, এটা কিনা বলেছে বিজ্ঞানী বোর। কোন কক্ষপথে ইলেকট্রনের অর্থাৎ কোনো কক্ষপথে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথ রয়েছে, এই কক্ষপথে যেহেতু ইলেকট্রনের একটা ভর আছে আমরা জানি যে, আর যেহেতু বৃত্তাকার পথে ইলেকট্রন সময় নির্দিষ্ট কক্ষপথে ঘোরে তাহলে তার বেগ আছে। তাহলে ইলেকট্রন সময় যে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে অর্থাৎ বেগ আছে, আবার এর ভর আছে। তাহলে ভরযুক্ত বস্তু যদি কখনো ঘোরে তাহলে তার বেগ কি হয়? এম। কি হবে? এম। সরি, কোন তার ভরবেগ কত হবে? এম। ভরবেগ ফি সমান হবে এম। আর এইটা যদি কোনো বৃত্তাকার পথে ঘোরে তখন তার ভরবেগকে বলা হয় কৌণিক ভরবেগ। এমনি যদি কোনো সরল পথে ঘোরে তার চলাচল করে তার উপর ভরান বেগ থাকে তাহলে বলে সিম্পল ভরবেগ, রৈখিক ভরবেগ পি। আর কৌণিক ভরবেগকে বলা হয় এম ওমেগা। এই বেগকে বলা হয় কৌণিক বেগকে বলা হয় ওমেগা। অর্থাৎ বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘোরে তখন তার বেগ হয় ওমেগা, যেটা আমরা লিখেছি ডাবলের মতো। আর এই ওমেগা সমান আছে ভিআর, ওমেগা সমান ভিআর অর্থাৎ এম ভি আর। এটা হচ্ছে কৌণিক বেগ ছিল, তাহলে এটা হচ্ছে সেই কৌণিক, এটা কৌণিক ভরবেগ ছিল, এটা হচ্ছে কৌণিক ভরবেগ, একই জিনিস। তাহলে এখানে কৌণিক ভরবেগ আছে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম বি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। অর্থাৎ নির্দিষ্ট কোনো কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে এই এইচ বাই 2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক। মানে এন এর মান 1 2 3 আমি বসাতে পারি, এন এর মান আমরা কি বসাতে পারি? 1 2 3 অর্থাৎ যে কোনো একটা সংখ্যা বসাতে পারি। তাহলে বাকি এইটুখানি রয়েছে একটা সংখ্যা আছে এই ধ্রুবক, সেটা হচ্ছে এন বাই 2 পাই। তাহলে এন মান তো 1 2 3 4 বসাতে পারি, অর্থাৎ পূর্ণ সংখ্যা। তাই বলা হয় যে কৌণিক ভরবেগ আছে নির্দিষ্ট কক্ষপথে কৌণিক ভরবেগ প্রধান, মানে 5 নম্বর কক্ষপথ তার পূর্ণ সংখ্যা এন এইচ বাই 2 পাই গুণিতক, এন এইচ বাই 2 পাই গুণিতক। অর্থাৎ সূত্র হচ্ছে এম বি আর ইজ ইকুয়াল টু এন ইজ বাই 2 পয়েন্ট। এখানে এম আছে ইলেকট্রনের ভর, যেটা আমরা জানি 9.11 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। এরপর রয়েছে বেগ ভি, অর্থাৎ বেগ নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের একটা বেগ আছে, সেটা সব কিছু থেকে নির্ণয় করতে পারি। আর আসছে নিউক্লিয়াস থেকে এই কক্ষপথের ব্যাসার্ধ পর্যন্ত এই কক্ষপথের ব্যাসার্ধ পর্যন্ত, সেটা আসছে আর এখান থেকে আমরা এগুলো নির্ণয় করতে পারি। এখন এর ভিতরে একটা আছে এইচ, যাকে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুব। প্ল্যাঙ্কের ধ্রুবকে বলা হয় 6.626 গুণ 10 টু দি পাওয়ার 34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, বা মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, একই জিনিস। এর আরও একটা একক আছে, আরেকটা একক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে জুল সেকেন্ড। এখন এই প্ল্যাঙ্কের ধ্রুবকটা কি? আলোকরশ্মি বা আলোকরশ্মিকে সাধারণত বলা হয় ফোটন। এই ফোটন সাধারণত নির্বিচ্ছিন্নভাবে চলাচল করে। যখন এই ফোটন সাধারণত শক্তি আকারে চলাচল করে নির্বিচ্ছিন্নভাবে, যখন চলাচল করে তখন এটা সাধারণত প্যাকেট আকারে, অর্থাৎ গুচ্ছ আকারে। এখানে এক গুচ্ছ আছে, মাঝখানে নেই, আবার এই জায়গায় আছে। এরকম এক গুচ্ছ আকারে এরকম পারে আলোকরশ্মি এরকম পারে ফোটন চলাচল করে। আর এই প্রতি সেকেন্ডে ফোটনের সংখ্যা, মানে যতগুলো গুচ্ছ হয় শক্তি চলাচল করে, এর মান আছে এত 6.626 গুণ 10 টু দি পাওয়ার 34 জুল। এই জন্য একে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক আছে 6.626 গুণ 10 টু দি পাওয়ার 34 জুল। এটা আবিষ্কার করে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, আর তার নাম অনুসারে এই এইচ এর মান অর্থাৎ প্ল্যাঙ্কের ধ্রুবক বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এর জন্য বলা হয়েছে। এরপর হচ্ছে প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তরে ইলেকট্রন যখন ঘোরে তখন সে কি করে না, বাইরে থেকে শক্তি শোষণও করে না, আবার শক্তি বিকিরণও করে না। কিন্তু
যখন প্রধান শক্তি স্তরে থেকে যখন ইলেকট্রন সমূহ বাইরের থেকে শক্তি শোষণ করবে, অর্থাৎ কোনো শক্তির উৎস থেকে যদি শোষণ করে, সে আলো শক্তি শোষণ করতে পারে, তাপ শক্তি শোষণ করতে পারে, কিংবা অন্য কোনো উৎস থেকে যদি শক্তি শোষণ করে, তাহলে সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে যায়, স্থানান্তরিত হয়। যখন শক্তি শোষণ করে তখন সেখানে একটা বর্ণালী সৃষ্টি হয়, সেটা হচ্ছে কালো বর্ণের বর্ণালী সৃষ্টি হয়। আর যেটা উচ্চ স্পেকট্রোস্কোপের মাধ্যমে দেখা যায়, যেটা দেখা যায় যে সেখানে একটা কালো রেখা সৃষ্টি হয়েছে, একটা না বর্ণালী সৃষ্টি হয়েছে। এই তারপরে যখন যেই মাত্র শক্তির উৎসটা সেখান থেকে সরাই নেওয়া হয়, সঙ্গে সঙ্গে ওই যে ইলেকট্রনটা, এই জায়গায় যদি ইলেকট্রন ছিল, সে শক্তি শোষণ করে মনে করলাম এখানে চলে গেছে। এবারে তখন যেই মাত্র শক্তির উৎস সরাই নিছি, সঙ্গে সঙ্গে এই ইলেকট্রনটা তার শক্তি বিকিরণ করে একটা বর্ণালী আকারে, অর্থাৎ আলোকরশ্মি আকারে বর্ণালী সৃষ্টি করবে, এবং এটা আবার নিম্ন শক্তি স্তরে চলে আসবে, আবার তার নিজের স্থিতিশীল অবস্থাটা যে স্তর থেকে গিয়েছিল গ্রাউন্ড স্টেট, সেখানে চলে আসবে। আর এই শক্তি শোষণের পরিমাণকে ডেলি বলা হয়। আমরা যদি শেষ মানে উচ্চ শক্তি স্তরকে ইউ2 বলি, সেটা উচ্চ শক্তি স্তর হতে পারে 2 নম্বর কক্ষপথ, হতে পারে 3 নম্বর কক্ষপথ থেকে, যদি দুটো হয়, একটা প্রথম শক্তি স্তর থেকে চলে, সেটা যদি তৃতীয় জাতীয় হয়, তাহলে উচ্চ শক্তি স্তর আছে E2 কে বলবো আমি 3 নম্বর কক্ষপথের শক্তি। তাহলে উচ্চ শক্তি স্তর বিয়োগ তার নিম্ন শক্তি স্তরের যে পরিমাণ শক্তি ছিল, এই শক্তি দুটো যদি বিয়োগ করি, তাহলে মধ্যবর্তী যতটুকু শক্তি সে বিকিরণ করেছে সেটাই হচ্ছে আমরা পাচ্ছি এইচ নিউ, অর্থাৎ আলোক রশ্মি হিসেবে সেটা বিকিরণ বর্ণালী হিসেবে ছড়া যাচ্ছে। তাহলে সেটা হচ্ছে এইচ নিউ। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের দৈর্ঘ্য, আর নিউ আছে কম্পাঙ্ক। নিউ আছে কম্পাঙ্ক। এখন এই নিউ মানে কম্পাঙ্কটা কি সেটা দেখি। কম্পাঙ্ক হচ্ছে, এটা যদি একটা তরঙ্গ হয়, এটা যদি একটা তরঙ্গ হয়, এই মনে করলাম একটা আলোক রশ্মি যে বর্ণালী সৃষ্টি করেছে, সেই আইপালি তরঙ্গ চলতে আছে। এই তরঙ্গটার একটা দৈর্ঘ্য আছে, আমরা জানি এই জায়গা থেকে শুরু করে এইটুকুনি একটা তরঙ্গের দৈর্ঘ্য হতে পারে। এই জায়গা থেকে যদি শুরু করি, তাহলে এই পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। এই জায়গা থেকে শুরু করলে এই পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। এখান থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। তাহলে যে তরঙ্গ দৈর্ঘ্য আছে নির্দিষ্ট, একে বলা হয় ল্যামডা। এই তরঙ্গ দৈর্ঘ্যকে কি বলা হয়? ল্যামডা। আর আলোক রশ্মি প্রতি সেকেন্ড, অর্থাৎ আলোর যে বেগটা, সে যত দূরত্ব অতিক্রম করে, এই জায়গাতে মনে করলাম প্রতি সেকেন্ডে এত দূর গেছে, এর ভিতরে কতগুলো তরঙ্গ সৃষ্টি করতেছে, অর্থাৎ সেই দূরত্ব, সেই বেগটা ভাগ যদি আমরা ল্যামডা দিই, তাহলে কতগুলো তরঙ্গ সৃষ্টি করতেছে সেটাকে বলি আমরা কম্পাঙ্ক। কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করি, আবার এন দ্বারা প্রকাশ করি, আবার এটা নিউ দ্বারা প্রকাশ করি। আমাদের বইতে এটা ভির মতো অনেকটা, অনেকে এটা ইউ বা ভি পড়ে, এটা ইউ বা ভি না, এটা হচ্ছে নিউ, এফ এইচ নিউ, আর এই নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সি হচ্ছে আলোর বেগ, অর্থাৎ এখানে যে এই যে বিকিরিত যে শক্তি, এটা আসলে আলো আকারে বর্ণালী মানে আলো আকারে চলে আসে, এই জন্য একে আলোর বেগ বলা হয়। তাই সি বাই ল্যামডা। আমরা জানি সির মান কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগ আছে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার আছে। যাই হোক, এই আলোটা যদি প্রিজমের মধ্য দিয়ে যায়, তখন সেটা যে বর্ণালী সৃষ্টি হয় তাকে বলা হয় পারমাণবিক বর্ণালী। পরমাণু থেকে যদি এই বর্ণালী সৃষ্টি হচ্ছে, তাকে পারমাণবিক বর্ণালী বলা হয়। আচ্ছা, প্রিজম হচ্ছে একটা স্বচ্ছ কাঁচ ত্রিমাত্রিক, যার ভিতরে যদি আলোক রশ্মি প্রবেশ করানো হয়, তাহলে রংধনু যেরকম সৃষ্টি হয় ওরকম সৃষ্টি হয় সাদা বর্ণের থেকে। আবার যদি বিভিন্ন বর্ণের থাকে, সেখান থেকে যদি সৃষ্টি হয়, ওই প্রিজমের ভিতরে নেওয়া হয়, তাহলে একটা বর্ণের রশ্মি পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে প্রিজমের মধ্যে গেলে পারমাণবিক বর্ণালীর সৃষ্টি। তাহলে আমরা আরেকবার দেখি, নিউক্লিয়াসের চারিদিকে যে বৃত্তাকার নির্দিষ্ট কক্ষপথ রয়েছে, একে প্রধান কক্ষপথ বলা হয়। এর মান এন এর মান 1, 2, 3 এরকম হয়ে থাকে, যাকে কে, এল, এম, এন এই দ্বারা প্রকাশ করা হয়। কোনো কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = n/2π, এটা আবিষ্কার করে বিজ্ঞানী বোর। এরপরে প্রধান শক্তি স্তরকে ই দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান যখন কম হয়, অর্থাৎ তখন সেটা হয় নিম্ন শক্তি স্তর, এবং এন এর মান যখন বেশি হয় তখন সেটা হয় উচ্চ শক্তি স্তর। প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সমূহ ঘোরার সময় যে শক্তি শোষণ বা বিকিরণ হয়, বিকিরিত হয় না প্রধান যে শক্তি থাকে, কিন্তু শক্তি শোষণ করার মাধ্যমে বা ইস্যুর মাধ্যমে এটা আবার। তাহলে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় শক্তি শোষণ বা বিকিরিত হয় না। যখন উচ্চ শক্তি স্তরে বা উচ্চ শক্তি স্তরে চলে যায়, তখন শক্তি শোষণ ঘটে, আবার ওখান থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ ঘটে, আর এখানে বর্ণালী সৃষ্টি হয়। তাহলে এখন বোর পরমাণু মডেলের যে রয়েছে, সাফল্য রয়েছে, তার মধ্যে রয়েছে আকার আকৃতি, অর্থাৎ নির্দিষ্ট কক্ষপথের একটা নির্দিষ্ট আকার আকৃতি আছে, সেটা অবশ্যই তার ক্ষেত্রে সফলতা অর্জন করা আছে বিজ্ঞানী বোর। যে নির্দিষ্ট আকার আকৃতি বলে যে নিউক্লিয়াসের চারিপাশে একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরে।
আচ্ছা, এই প্রথম কক্ষপথ n সমান 1 2 3 এরম বলে, এর নাম কে এল এম এন বলে। শক্তি শোষণ ও বিকিরণের ক্ষেত্রে যে যে ব্যাখ্যা দিয়েছে ডেল সমান এইচ নিয়ে সূত্র দেয়। এবার হাইড্রোজেন এর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে। হাইড্রোজেন পরমাণুর যে পারমাণবিক বর্ণালী রয়েছে, যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে কীরকম বর্ণালী সৃষ্টি হবে সেটা ব্যাখ্যা করতে পারে। এরপরে কৌণিক ভরবেগ mv/r = nh/2π এই সূত্রটা প্রদান করে। এগুলো তার সাফল্য ছিল। তার এরপরও আরও কিছু ছিল, সীমাবদ্ধ ছিল, যেরকম তার ভিতরে রয়েছে এক নম্বরে রয়েছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কীভাবে যে বর্ণালী সৃষ্টি করে, অর্থাৎ এই সৃষ্টি করে সেটা আলোক উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে কীভাবে বর্ণালী সৃষ্টি করে তার কোনো ব্যাখ্যা এখানে দেওয়া হয়নি। এরপরে পরমাণু ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন বিজ্ঞানী বোর বলে একটা মাত্র পারমাণবিক বর্ণালী সৃষ্টি হওয়ার কথা, কিন্তু আসলে উচ্চ স্পেকট্রোস্কোপের মাধ্যমে যদি দেখি তাহলে দেখা যায় যে ওখানে এই প্রত্যেকটা যে বর্ণালী এখান থেকে যখন আসে এই বর্ণালীগুলো আবার অতি সূক্ষ্ম ধারে ভাগ হয়ে যায়, মানে রেখায় ভাগ হয়ে যায়। তাহলে এর কথা এখানে কোনো বলা হয়নি। একে জিমান আর স্টাক আবিষ্কার করে। যদি এটা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ভাগ হয় তখন তাকে জিমান প্রভাব বলে, আর যদি চুম্বক ক্ষেত্রের মাধ্যমে ভাগ হয় তখন সেটা কি বলে, স্টাক প্রভাব বলে। এখন তড়িৎ ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে বলতে এই যে এখানে এই যে ইলেকট্রন সমূহ চার্জযুক্ত যখন গতিশীল চার্জ কখনো গতিশীল হয় তখন সেখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। আবার তড়িৎ ক্ষেত্র যদি পরিবর্তনশীল হয় কখনো বেশি কখনো কম হয় তখন সেখানে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আর এই প্রভাবে রেখাগুলো আবার ভাগ হয়, এই জন্য একে জিমান ও স্টাক প্রভাব বলা হয়। এই সম্পর্কে কোনো ব্যাখ্যা জায়গায় দেওয়া হয়নি, অর্থাৎ শুধুমাত্র একটা মাত্র বর্ণালী সৃষ্টি হওয়ার কথা, কিন্তু এগুলো আবার সূক্ষ্ম ভাগ হয় এই কথাটা বলা হয়নি। শুধু বৃত্তাকার কক্ষপথের কথা বলা হয়েছে, কিন্তু ইসির ক্ষেত্রে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথেও ঘোরে, যেটা আমরা কোয়ান্টাম বলবিদ্যায় দেখেছি, মানে কোয়ান্টাম পরমাণুবিদ্যায় জানি যে এরা নিউক্লিয়াসের চারিপাশে আবার কিছু উপশক্তি স্তরে ভাগ হয়, এসপিডিএফ, যেখানে এস উপশক্তি স্তর দেখতে ফুটবলের মতো, পি উপশক্তি স্তর দেখে ডাম্বেলের মতো, ডি উপশক্তি স্তর দেখতে ডাবল ডাম্বেলের মতো। এই 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 বিষয়ে শুধু বলে যে বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এছাড়াও mv/r = nh/2π, অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগের যে সূত্র দেয়, কিন্তু এই সূত্রটা কেন হয়েছে, কী জন্য হয়েছে, এই ব্যাখ্যাটা আমাদের এই বোর পরমাণু মডেল থেকে জানা যায়নি। এই ভিডিওটা এই পর্যন্তই। এরপর পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে।